ওয়েলকাম আবারও চলে এসেছি টিউটোপিয়া লাইভ ক্লাস নিয়ে এডুকেশনের। আমি গৌতমী ম্যাম। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রয়েছে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান একটা চ্যাপ্টার, যেটা কিনা তোমাদের 4th চ্যাপ্টার ক্লাস 11-এর। আমরা কিন্তু লাস্ট ক্লাসে মানে লাস্ট ভিডিওতে দেখেছিলাম 3rd চ্যাপ্টারটা শেষ হয়ে গেছিল। তাহলে যথারীতি আজকে আমাদের নিউ চ্যাপ্টার স্টার্ট হবে। কিন্তু তার আগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমি যে 3টে চ্যাপ্টারের ক্লাস নিলাম সেই ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো, কোনো জায়গায় যে তোমাদের কোনো অসুবিধা হয়েছে, যদি আমাকে আরো কিছু অ্যাড করতে হয় সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর যদি তার সত্ত্বেও মানে আমার ক্লাসগুলো দেখার পরেও যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। কিন্তু আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আর দেখো, আমরা জেনেছি যে আমাদের বিভিন্ন শিক্ষা অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি, শিক্ষার বিভিন্ন উপাদান কি এবং শিক্ষার বিভিন্ন রূপ কি। এবারে যেটা আসতে চলেছে সেটা কিন্তু সম্পূর্ণই একটা আলাদা বিষয়। অর্থাৎ আমাদের দেখো প্রাত্যহিক জীবনে আমরা মানে আমাদের জীবন ধারণ করতে গেলে আমরা যে বিষয়গুলোর সাথে প্রতিনিয়ত সংস্পর্শে আসি সেই বিষয় সম্পর্কে কিন্তু এবার আমাদের একটু ডিটেলে জানার মানে জায়গা তৈরি হয়েছে। কিভাবে না, আমরা তো দেখো সবাই সাইকোলজি কথাটা কম বেশি সবাই নিজের জীবনে ইউজ করে থাকি, কিন্তু সাইকোলজি জিনিসটা কি এক্স্যাক্টলি সেই মানেটা কিন্তু আমরা হয়তো সবাই জানি না। কি ঠিক বললাম তো? তো এটাই হচ্ছে এবার জানার পালা যে তোমরা যে জিনিসটা নিজেদের লাইফে ব্যবহার করে থাকো, যে ওয়ার্ডটা প্রায়শই হয়তো বলে থাকো, কিন্তু সেটা আদেও মানে কতটা আমাদের জীবনে প্রাসঙ্গিক বা কতটা তার তাৎপর্য রয়েছে আমাদের জীবনে সেটা কিন্তু জানবো। আর যেহেতু আমাদের বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানের ঠিক কোথায় কোথায় মনোবিজ্ঞান কাজে লাগে সেটাও কিন্তু আমরা জানবো এই চ্যাপ্টারের মাধ্যমে। দেখো, চ্যাপ্টারের ডিটেল আলোচনা করার আগে আমি যা করে থাকি তোমাদের আগের ক্লাসগুলোতেও যেভাবে করিয়েছি, আমরা আগে পড়া যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদের কতখানি মনে আছে বা তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা আমরা দেখি কিভাবে, একটা রিভিশন টাইমের মাধ্যমে। তাহলে চলো সেটা আমরা দেখে নিই যে আগের দিন যে চ্যাপ্টারটা আমরা শেষ করেছিলাম, যে জায়গায় শেষ করেছিলাম সেখান থেকে খুব বেশি না একটা দুটো কোয়েশ্চেন একটু আলোচনা করে নিই। তাহলে দেখো, ফার্স্টে যেটা রয়েছে এমসিকিউ, তোমাদের এক্সামে ফার্স্ট যে কোয়েশ্চেন থাকে 1 নম্বরে সেটা এমসিকিউই থাকে। তাহলে প্রথম এমসিকিউ কি রয়েছে এখানে, যে আমরা আগের দিনকে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা পড়েছিলাম? প্রথা মুক্ত শিক্ষা ব্যবস্থা, তাই তো? তাহলে সেই ধরনের শিক্ষা ব্যবস্থার একটা বৈশিষ্ট্যর কথা এখানে জিজ্ঞেস করা হয়েছে, যেটা কিনা তোমাদের 2019, 2018 এবং 2014-তে এসেছে। তার মানে এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। সেখানে অপশন কি কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে নমনীয়তা, তারপরে রয়েছে কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক নয়, তারপরে বলছে সুদৃঢ় নিয়ম ও শর্তাবলী বিশিষ্ট, এবং লাস্ট যে অপশনটা সেটা রয়েছে নির্দিষ্ট সময় সারণী নির্ভর। তাহলে দেখো, প্রথামুক্ত শিক্ষার কথা যেখানে বলা হচ্ছে, তাহলে প্রথামুক্ত শিক্ষা বলতে তো আমরা জেনেছি যে নিয়ন্ত্রিত শিক্ষা এবং অনিয়ন্ত্রিত শিক্ষার একটি মধ্যবর্তী শিক্ষা ব্যবস্থা। তাহলে সেখানে শিক্ষা মানে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার মতো কঠোর নিয়ম শৃঙ্খলাও ছিল না, আবার অনিয়ন্ত্রিত শিক্ষার মতো কিন্তু অবাধ স্বাধীনতাও ছিল না, অর্থাৎ মাঝামাঝি সব রকম ব্যবস্থা এখানে ছিল। তাহলে সেক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক নয় সেটা কখনোই বলতে পারবো না, কারণ সেখানেও যখন সবকিছু নির্দিষ্ট মানে একটা কোর্স রয়েছে, তার একটা সময়সীমা রয়েছে, যে হ্যাঁ মানে মিনিমাম 6 মাস থেকে আমরা ম্যাক্সিমাম হয়তো 2 বছরে শেষ করতে পারি। তাহলে সেক্ষেত্রে পাঠ্যক্রম তো অবশ্যই সেখানে সুনির্দিষ্ট হবে, এটা আমরা এলিমিনেট করতে পারি। তারপরে দেখছি সুদৃঢ় নিয়ম ও শর্তাবলী বিশিষ্ট, সেটা সুদৃঢ় নিয়ম না, নিয়ম এখানে অবশ্যই আছে কিন্তু সেটা কখনোই সুদৃঢ় না, অর্থাৎ শিক্ষক বা শিক্ষার্থীর উভয়ের সুবিধা কিন্তু অনুযায়ী এখানে তাদের যা যা যেগুলো করণীয় আছে সেগুলো কিন্তু তারা চেঞ্জ করতে পারে। তারপরে বলছে নির্দিষ্ট সময় সারণী নির্ভর, কারণ আমরা দেখেছিলাম যে এখানে স্থান কাল পাত্র এই বিভিন্ন বিষয়গুলোর ওপর কোথাও না কোথাও নমনীয়তা রয়েছে, অর্থাৎ মানে যারা এই ধরনের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত তারা কিন্তু নিজেদের সুবিধার্থে বিভিন্ন বিষয়গুলোকে চেঞ্জ করতে পারে বা সেখানে পরিবর্তন করতে পারে। তাহলে এই যে পরিবর্তন বা চেঞ্জটা কিসের মাধ্যমে হয়? নমনীয়তার মাধ্যমে।
অর্থাৎ সেখানে চেঞ্জের জায়গায় রয়েছে বলেই চেঞ্জ করা যাচ্ছে, অর্থাৎ সেই বিষয়গুলো সুদৃঢ় নয়, নমনীয়তা বর্তমান, সেই কারণে এটার অপশন কি হবে? নমনীয়তা। তারপরে কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। বলছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা কিনা তোমাদের এসএকিউ বলা হয়, সেটাও 1 মার্কসের আসে। এখানে কোয়েশ্চেন আছে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো? দেখো তোমাদের মনে আসতেই পারে যে আগের কোয়েশ্চেনটা আমরা প্রথা মুক্ত দেখলাম, এখানে প্রথা বহির্ভূত শিক্ষা। আগের ক্লাসটা যদি তোমরা আমার ভালো করে দেখে থাকো, সেখানেই কিন্তু আমি বিভিন্ন টার্মগুলো আলোচনা করেছিলাম যে এই ধরনের শিক্ষাকে আমরা প্রথা বহির্ভূত জানি, প্রথা মুক্ত জানি, প্রথা বর্জিত জানি। সেই ক্ষেত্রে কিন্তু যদি তোমরা আমার ক্লাসটা দেখে থাকো, তোমাদের এই কনফিউশনগুলো আর হওয়ার কথা না। তাহলে এই ধরনের শিক্ষা কাকে বলে সেটা এসেছিল দেখো 2019, 18, 15, 8, 6। তাহলে এইগুলো কিন্তু প্রায় মানে এই চ্যাপ্টারে এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায়শই এসে থাকে। তাহলে এইগুলো কিন্তু একদম বাদ দেওয়ার মতো কোয়েশ্চেন নয়। তাহলে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে আমি আলোচনার মারফত বলেই ফেলেছি যে যে ধরনের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার মধ্যবর্তী অবস্থায় রয়েছে, অর্থাৎ মধ্যবর্তী অবস্থানে মানে মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, সেটাকেই আমরা কি বলতে পারি? প্রথা বহির্ভূত শিক্ষা বলতে পারি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবারে চলে আসি আমরা আমাদের মূল বিষয়, মানে আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটাতে চলে আসি। তাহলে দেখো যে দুটো কোয়েশ্চেন আমি আগের চ্যাপ্টারের আলোচনা করেছি, মানে লাস্ট ডে ক্লাসের ওপর নির্ভর করে যেটা আলোচনা করেছি, সেখানে হয়তো তোমাদের আর কোনো রকম ডাউট নেই আমি ধরে নিচ্ছি। তাহলে সেই কারণেই আমি কিন্তু আমার আজকের যে আলোচনার বিষয় সেখানে আমি চলে যাচ্ছি। তাহলে দেখো ফার্স্টেই আমরা চ্যাপ্টার নেমে দেখেছি যে মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান যদি আমরা না জানি, তাহলে শিক্ষা মনোবিজ্ঞান সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারবো না। তাহলে মনোবিজ্ঞানটা কি সেটা জানতে গেলে আমাদের এর ব্যুৎপত্তিগত অর্থ তো জানতেই হবে, কিন্তু তার আগে যেটা জানতে হবে যে এই বিষয়টা কোথা থেকে প্রথম উদ্ভব হলো। তাহলে এই মনোবিজ্ঞান কথাটি, এই যে ভদ্রলোক অ্যারিস্টটল দেখতে পাচ্ছ, তোমরা ছবি দেখতে পাচ্ছ, তার নিচে নামও দেখতে পাচ্ছ, ইনি প্রথম তার একটি গ্রন্থ যেটা কিনা দি অ্যানিমা নামে গ্রন্থটা, সেই দি অ্যানিমা নামক গ্রন্থে প্রথম মনোবিজ্ঞানের কথাটি, মানে সেটা যে একটা মানে আলাদা পৃথক যে বিষয়, সেই পৃথক বিষয় হিসেবে এখানে উল্লেখ করেছিলেন। সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই মনোবিদ্যা আলাদা বিষয় হিসেবে উদ্ভব হয়। তারপরে জানা যায় যে উইলিয়াম উন্ড, ইনি কি করেছিলেন? ইনিও একটা উল্লেখযোগ্য কাজ করেছিলেন। ইনি কিনা 1879 সালে তা ওনার যে মানে উনি যেখানে গবেষণা করতেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি প্রথম কি করেছিলেন? সেখানে প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার তৈরি করেছিলেন। অর্থাৎ মনোবৈজ্ঞানিক যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো, সেটা কোথায় প্রথম করা হয়? সেটা প্রথম করা হয় জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়। তাহলে এই যে দুটো বিষয় আমি বললাম, সেই দুটো বিষয় কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। অর্থাৎ মনোবিজ্ঞান কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন, সেক্ষেত্রে আমরা লিখব অ্যারিস্টটল। কোথায় উনি ব্যবহার করেছিলেন এই কথাটা, সেখানে আমরা লিখতে পারি দি অ্যানিমা নামক গ্রন্থে, তার লেখা মানে অ্যারিস্টটলের লেখা দি অ্যানিমা নামক গ্রন্থে। আর তার সাথে সাথেও অ্যারিস্টটলকে, দাঁড়াও এই বিষয়টা আমার বলা হলো না, যে অ্যারিস্টটলকে কিন্তু আমরা মনোবিদ্যার বা মনোবিজ্ঞানের আদি পুরুষ নামেও জেনে থাকি। অর্থাৎ যেহেতু উনি প্রথম এইটি মানে এই মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসেবে বিবেচনা করেছিলেন, সেই কারণেই কিন্তু ওনাকে মনোবিজ্ঞানের আদি পুরুষও বলা হয়ে থাকে। এইগুলো কিন্তু সবই তোমাদের এসএকিউতে এসে থাকে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন, মানে আগের কোয়েশ্চেনটা তো আসেই, তার সাথে এই কোয়েশ্চেনটাও আসে যে কোন মনোবিজ্ঞানী কোথায় বা কবে প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে 1879 খ্রিস্টাব্দে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করা হয়। কে করেছিলেন? না, উইলিয়াম উন্ড। বোঝা গেল? এবারে চলে আসি সাইকোলজি বা মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থে। তাহলে মনোবিজ্ঞানের
পরিপ্রেক্ষিত আমরা জেনে গেছি যে সেটা কোথা থেকে প্রথম উদ্ভব হয়। এরপরে যেটা দেখো মনোবিজ্ঞান কথাটা শুনেই তো আমাদের মাথায় আসতে পারে যে এটা সিম্পলি আমরা বলবো মনের বিজ্ঞান, তাই তো? কিন্তু দেখো ব্যুৎপত্তিগত অর্থ থেকে এখানে কি বলা হচ্ছে। প্রথমে সাইকোলজি কথাটাকে যদি আমরা ভাগ করি সেটা আসে সাইকি। সাইকি মানে যেখানে আমরা দেখছি আত্মা, আর লোগোস কথার মানে হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান বলতে কি, যেটা আমাদের আলোচনার বিষয়, অর্থাৎ যেটা আমরা কি করছি, স্টাডি করছি, সেই রকম কোনো বিষয়। তাহলে আমরা মনোবিজ্ঞানকে এক কথায় কি বলতে পারি, আত্মার বিজ্ঞান হয়ে গেল, কোনো ঝামেলা নেই। কিন্তু এই রকম অবস্থায় মনোবিজ্ঞানীদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। কেন দ্বন্দ্ব সৃষ্টি হলো? কারণ আত্মা আমরা তো চোখে দেখতে পারি না বা শুনতে পাই না, তাহলে সেক্ষেত্রে এটা কি করে আমাদের পরীক্ষার বিষয়বস্তু হতে পারে? যেটা আমরা দেখতেই পাচ্ছি না সেটা আমাদের পরীক্ষার বিষয়বস্তু হওয়ার তো কখনোই কথা না, কারণ সেটাকে তো আমরা পর্যবেক্ষণ করতে পারছি না, পরীক্ষণ করতে পারছি না, নিরীক্ষণ করতে পারছি না। তাহলে এই নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হলো। সেক্ষেত্রে আমরা যদি দেখি মনোবিজ্ঞানকে আমরা ধারণাগত দিক থেকে 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে কিছু মনোবিজ্ঞানী বলল আত্মার বিজ্ঞান, কিন্তু এই কথাটাও থাকলো না, এই কথাটা বাতিল করা হলো। কেন না, যেহেতু আমরা একে দেখতে পাচ্ছি না, পরীক্ষা করতে পারছি না, সেই কারণে তখন বলা হলো যে এটা হচ্ছে মনের বিজ্ঞান। তাহলে দেখো যে ক্ষেত্রে আমরা দেখছি, মানে যেভাবে আমরা আত্মার বিজ্ঞানকে বাতিল করে দিলাম, তাহলে মনের বিজ্ঞানকে কি করে রাখি? আবার ফ্রয়েডের অনুযায়ী আমরা মনকে দেখতে পারি 3 ভাবে ভাগ করা যায়। সেখানে আছে তোমার ঈদ আছে, অহম আছে, আবার অধিসত্তা আছে। এই এত ডিটেলে আমি তোমাদেরকে বোঝাচ্ছি না, কারণ তোমাদের সিলেবাসে এত ডিটেলিং নেই। জাস্ট ফর এক্সাম্পল, যে বোঝানোর জন্য যে কেন মনের বিজ্ঞান কথাটাও বাতিল করা হলো। অর্থাৎ যেখানে একটা নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন বিভাগে বিভক্ত, সেটাকে তো আরোই আমরা পরীক্ষা করতে পারবো না। আর মানুষের মনকে তো কখনোই সেটা পরীক্ষণযোগ্য হতে পারে না। মানে আমরা নিজেরাই তো কথায় বলে থাকি যে মানুষের মন 9টায় 1, 9টায় 1, তাই না? তাহলে যে জিনিসটা নির্দিষ্ট না সেটাকে কখনোই আমরা পরীক্ষা করতে পারছি না। আবার সেক্ষেত্রে ধরা হলো কি, চেতনার বিজ্ঞান। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফ্রয়েডের 3টে ভাগের কথা বলা হলো। সেখানে উনি প্রাকচেতন, চেতন এবং অবচেতন এইভাবে ভাগ করলেন। এইভাবে ভাগ করাতে সেখানেও একই সমস্যা তৈরি হলো, যে বিষয়কে আমরা একটা নির্দিষ্ট দিকে ফিক্স করতে পারছি না সেটাকে আমরা কি করে পর্যবেক্ষণ করব। আর চেতনা এটাও তো আমাদের কাছে ইন্দ্রিয় গ্রাহ্য না, তাহলে সেগুলো কি করে পরীক্ষার বিষয় হতে পারে? একই কোয়েশ্চেন বারবার করে সব মনোবিজ্ঞানীদের মাথায় চলে আসতে থাকলো, এবং তারা একটা বেস্ট সলিউশনে পৌঁছাতে কিছুতেই পারছিল না। তারপরে দেখা গেল যে মনোবিজ্ঞানকে যদি আচরণের বিজ্ঞান হিসেবে ধরা হয় তবে গিয়েই কিন্তু সেটা একটা প্রকৃত বিজ্ঞানের হিসাবে জানা যাবে। কেন? কারণ মানুষের একমাত্র বস্তু, মানে মানুষের একমাত্র বিষয় সেটা হচ্ছে আচরণ, যেটা কিন্তু পর্যবেক্ষণ লব্ধ আবার পরীক্ষণ লব্ধ। তাহলে পর্যবেক্ষণ পরীক্ষণ করেই তো আমরা যে কোনো বিষয়কে বিশ্লেষণ করতে পারি। তাহলে মানুষের আচরণটা কিন্তু আমরা বেশ ভালো করে বুঝতে পারি, কারণ একটা মানুষের এক ধরনের আচরণ করে অভ্যস্ত, কিন্তু যখনই সেই এক ধরনের আচরণ থেকে বেরিয়ে সে ভিন্ন আচরণ করছে, সেটা কিন্তু যে কোনো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে। তাহলে যেখানে সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে, অর্থাৎ যারা ধরো সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, তারা তো আরো বেশি ভালো করে সেই বিষয়গুলো বুঝতে পারবে, কি তাই তো? তাহলে সেক্ষেত্রে ফাইনালি কি বলা হলো, যে সাইকোলজি বা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। তাহলে বোঝা গেল, যদি বলা হয় যে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি, তখন কিন্তু লিখতে হবে আচরণ। এর ওপরেই উইলিয়াম ম্যাকডুগাল কি বললেন? তাহলে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন মনোবিজ্ঞানী? তাদের মধ্যে কিন্তু এই উইলিয়াম ম্যাকডুগালের নাম অবশ্যই অন্যতম। উনি বলছেন প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান হচ্ছে কি? মনোবিজ্ঞান। অর্থাৎ এটা কিন্তু একটা মনোবিজ্ঞানের সংজ্ঞা।
মনোবিজ্ঞানের সংজ্ঞা বলতে কি বোঝো বা সংজ্ঞা লেখো, তখন কিন্তু তোমরা ইজিলি এই সংজ্ঞাটা লিখে দিতেই পারো। আর কি, মনোবিদ উডওয়ার্থ, ইনিও কিন্তু আচরণের বিজ্ঞান হিসেবেই অভিহিত করেছেন। ইনিও কি বলছেন, মানুষের ক্রিয়াকলাপ অনুশীলন করাই হলো মনোবিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে যেখানে উইলিয়াম ম্যাকডুগাল বলছিলেন কি প্রাণীর আচরণ অনুশীলনকারী বিজ্ঞান, সেখানে উডওয়ার্থ একটু ভেঙে বলছেন যে মানুষের ক্রিয়াকলাপ অনুশীলন করাই হলো মনোবিজ্ঞানের উদ্দেশ্য। অর্থাৎ ক্রিয়াকলাপ মানে আমাদের আচরণ থেকেই আমাদের ক্রিয়াকলাপ ঘটে থাকে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে উনি মনোবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলেন কে না, মনোবিদ উডওয়ার্থ। এটাও তোমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারো। তাহলে এই যে দুটো সংজ্ঞা জানলাম আমরা, সেখান থেকে মনোবিজ্ঞান সম্পর্কে আমরা কি ধারণা করতে পারি? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞান হলো জীবের আচরণ সম্বন্ধীয় মনোবিজ্ঞান। তাহলে তোমাদেরকে যদি বলা হয় বা জানতে চাওয়া হয় তোমাদের থেকে যে মনোবিজ্ঞান কি, তখন তোমরা বলতে পারো যে জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। বোঝা গেল? এই আচরণ সম্বন্ধীয় কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মেনশন করতে হবে। যদি তোমাদের এই ধরনের সংজ্ঞায় আচরণ কথাটা না থাকে, তাহলে কিন্তু সেই সংজ্ঞাটা কখনোই যুক্তিসঙ্গত হবে না। বোঝা গেল? তাহলে এবারে চলে যাই যেটা আমরা বলছিলাম যে মনোবিজ্ঞান যদি না জানি তাহলে শিক্ষা মনোবিজ্ঞান আমরা জানতে পারবো না। কিন্তু তার আগে মনোবিজ্ঞানকে তো আমরা জানলাম যে এটা একটা তত্ত্বগত বিজ্ঞান, কিন্তু মনোবিজ্ঞানকে আমরা কোথায় কাজে লাগাতে পারি? সেটা কোথায় কাজে লাগাবো? শিক্ষা। কারণ শিক্ষা ব্যবস্থাটাই আছে মানে যেটা এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদের হাতে রয়েছে, এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা স্টুডেন্টের মধ্যে পৌঁছে যেতে পারি ইজিলি, এবং সেখানে প্রতিনিয়ত একজন শিক্ষক শিক্ষার্থীদের পড়াচ্ছেন এবং তার পড়ানোর মধ্যে যদি মনোবিজ্ঞানকে কোথাও কাজে লাগান, তাহলেও কিন্তু স্টুডেন্টদের মধ্যে কিছুটা হলেও মানে যেটা আশা করা হচ্ছে, অর্থাৎ প্রকৃত শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু সেই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হবে। তাহলে দেখো, আমরা শিক্ষা মনোবিজ্ঞানের যদি সম্পর্কর কথা বলি, সেখানে কিন্তু দুভাবে আমরা সম্পর্ক তৈরি করতে পারি। কি কি? একটা হচ্ছে শিক্ষার তাত্ত্বিক দিক, আর একটা হচ্ছে শিক্ষার ব্যবহারিক দিক। তাহলে দেখো, শিক্ষার তাত্ত্বিক দিক অর্থাৎ যেখানে আমরা পুঁথিগত যে জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে আহরণ করানোর চেষ্টা করছি, তার মধ্যেও যদি মনোবিজ্ঞানের প্রয়োগ করা হয়, তাহলেও কিন্তু সেটা তাদেরই জন্য ফলপ্রসূ হয়, তাই না? আর ব্যবহারিক দিক বলতে অর্থাৎ আমরা যে যে কর্মসূচিগুলো বা যে যে কার্যকলাপগুলো করে থাকি শিক্ষা ব্যবস্থার জন্য, সেই জায়গায় যদি মনোবিদ্যার প্রয়োগ ঘটানো হয়, তাহলে সেই কাজগুলো কিন্তু ইজিলি আমরা সায়েন্টিফিক্যালি, অর্থাৎ যেহেতু মনোবিজ্ঞানের মধ্যে পরীক্ষা পর্যবেক্ষণ নিরীক্ষণ এই বিষয়গুলো রয়েছে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে মনোবিজ্ঞান হচ্ছে কিন্তু একটা সায়েন্টিফিক বিজ্ঞান বা বিষয়। তাহলে আমরা মনোবিজ্ঞানকে যদি প্রয়োগ করতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থায়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা ওয়েল অর্গানাইজড হবে, সায়েন্টিফিক হবে এবং একটা সিস্টেমেটিক ওয়েতে তার সবকিছু সম্পন্ন করা যাবে। তাহলে সেই কারণে আমরা দুটো দিক থেকে শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ককে স্থাপন করতে পারি। তাহলে শিক্ষার তাত্ত্বিক দিক বলতে ঠিক কোন কোন বিষয়গুলো আমরা বলতে পারবো? তাহলে প্রথমেই দেখছি শিক্ষার বিষয়বস্তু। তাহলে দেখো, যেটা আমি বললাম যে পুঁথিগত যদি আমরা জ্ঞান আহরণ করানোর চেষ্টা করছি, মানে অবশ্যই আমরা শিক্ষার্থীদের বই পড়িয়ে থাকি, তাহলে বইটা কি রকম, মানে কোন বয়সে কোন বই তাদের পড়ানো দরকার বা কতটা জ্ঞান তাদের দেওয়ার দরকার। এরকমও হতে পারে যে বিষয়ে আমরা ক্লাস 5-এ পড়ছি, ক্লাস 10-এ পড়ছি, কিন্তু
10-এর বিষয়টা কখনোই 5-এ পড়ানো সম্ভব না, বা 5-এর বিষয়টা কখনোই 10-এ পড়ানো সম্ভব না। তাহলে মনোবিজ্ঞানের প্রয়োগ আছে বলেই এই বিষয়গুলো কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি। যদি সেরম হতো আমরা আমাদের সুবিধার্থে একই বিষয় তাদেরকে সবকটা ক্লাসে পড়িয়ে যেতেই পারতাম, তাই না? যে পড়তে পারতো, যে পড়তে পারতো না, আমাদের দেখার দরকার হতো না। কিন্তু এই মনোবিদ্যার প্রয়োগ রয়েছে বলেই বা মনোবিজ্ঞানের প্রয়োগ রয়েছে বলেই সেখানে শিক্ষার বিষয়বস্তু কি হবে এবং যাদেরকে পড়ানো হচ্ছে সেই অনুযায়ী কিন্তু নির্বাচন করা হয়ে থাকে। তারপরে বলছে শিক্ষালয়। সেক্ষেত্রে শিক্ষালয়ও কেমন হবে, সেখানে কি ধরনের নিয়ম শৃঙ্খলা থাকবে, স্টুডেন্ট টিচারের রিলেশনশিপ কেমন হবে, তাই না? টিচারের ওপর বেশি কি জোর দেওয়া হবে না সে সব অফিসিয়াল কাজ করবে, না সেক্ষেত্রে অন্যান্য অফিসিয়ালস মানে যারা শিক্ষা মানে ব্যবস্থা থেকে মানে অশিক্ষাকর্মী যারা শিক্ষা ক্ষেত্রে সরাসরি কাজে আর কি না নিযুক্ত হয়ে তারা পাশাপাশি বিভিন্ন শিক্ষালয়ের তো বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, সেই ধরনের কাজগুলো যারা সামলান আর কি, তাদেরকে কিভাবে রাখতে হবে, তাদের কতটা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, সেই সমস্ত বিষয় কিন্তু নির্ধারণ করে কে না এই মনোবিজ্ঞান। তারপরে কি বলছে শিশু কেন্দ্রিক শিক্ষা। দেখো তোমাদের মনে হতেই পারে যে এই শিশু কেন্দ্রিক শিক্ষা কথাটা আজ পর্যন্ত যে কটা ক্লাস নিয়েছি সব কটাতেই কিন্তু কম বেশি এই বিষয়টা চলে এসছে। কারণ এটা কেন বলতো, যেহেতু তোমাদের এখনকার মানে আধুনিক শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে মানে মূল মন্ত্র বা মূল বিষয় হচ্ছে শিশু কেন্দ্রিক, তাই না? শিশু কেন্দ্রিকতা হচ্ছে মূল মন্ত্র। সেহেতু আমরা যাই করতে চাই না কেন আমাদের কিন্তু এই শিশু কেন্দ্রিকতা আমাদের পেছন ছাড়ছে না। কারণ আমাদের মূল কনসার্ন, মূল যে ফোকাসের জায়গা সেটাই হচ্ছে শিশু, এবং শিশুকে যদি আমরা আমাদের মানে ভবিষ্যতে যেভাবে দেখব মনে করছি সেইভাবে যদি দেখতে চাই তাহলে কিন্তু আগে কি করতে হবে, তার ওপর গুরুত্ব দিতে হবে, তাই না? তার কি প্রয়োজন, তার কি চাহিদা, তার কি মনোযোগ মানে মনোযোগের বিষয় হতে পারে, সেইগুলোকে নির্ধারণ করেই কিন্তু আমরা তাদের জন্য শিক্ষণীয় বিষয়বস্তুগুলো রেডি করব। তারপরে বলছে লক্ষ্য, অর্থাৎ আমরা এই যে মানে যে শিক্ষার বিষয়বস্তুগুলো স্টুডেন্টদেরকে পড়াতে চাইছি, পড়ানোর মানে উদ্দেশ্যটা কি, নিশ্চয়ই তার মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে, এটাই আমরা জানি। কারণ আমরা পাঠ্যক্রম দেখেছিলাম যে এই পাঠ্যক্রমের মাধ্যমে কি করতে হয় না, মানে দৌড়ানোর পথ দেখেছিলাম তো, যে রেস কোর্স, অর্থাৎ আমাদের একটা দৌড়ানোর পথ তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আমরা ফিনিশ লাইনটাকে টাচ করার চেষ্টা করছি, আর ফিনিশ লাইনটা হচ্ছে কি আমাদের লক্ষ্য। তাহলে সেই ফিনিশ লাইন আমরা তবেই পৌঁছাতে পারবো যদি আমার সেই দৌড়ানোর পথটা স্মুথ হয়। সেখানে যদি কোথাও গর্ত থাকে, কোথাও হয়তো তোমার পাথরে ভর্তি থাকে, তাহলে কি আমরা সেভাবে দৌড়াতে পারবো স্মুথলি? পারবো না। তাহলে সেই স্মুথনেসটাকে এনে দেবে এই মনোবিজ্ঞান, অর্থাৎ যারা দৌড়াতে চাইছে তাদের উপযোগী রাস্তা তৈরি করা এবং তারা যাতে সঠিক সময় ফিনিশ লাইনে গিয়ে পৌঁছাতে পারে। আর কি বলছে সক্রিয়তাবাদ। সক্রিয়তাবাদ বলতে যেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরো মানে মন্টেসরি বলো, ফ্রয়েবেল বলো, এই যে ছোটবেলার যে নার্সারি স্কুলের যে শিক্ষা দেখেছিলাম আমরা, সেখানে একমাত্র মূল মন্ত্র হচ্ছে কি না, স্টুডেন্ট নিজে সক্রিয় হয়ে শিখবে, তাই না? কারণ বাইরে থেকে যদি আমি তাকে কিছু ইনজেক্ট করার চেষ্টা করি বা ইম্পোজ করার চেষ্টা করি, সেটা কিন্তু কখনোই তার জন্য ফলপ্রসূ হয় না, এটা আমরা জেনেছি। তাহলে স্টুডেন্টকে আমরা যত অ্যাক্টিভ করতে পারবো, একটা ক্লাসে টিচার শুধুমাত্র ওই বই খুলে চেয়ার টেবিলে বসে না পড়িয়ে যদি ধরো তোমাদের সাথে মানে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে পড়ায়, অর্থাৎ তোমরা যে মানে কোনো একটা বিষয় কিছু হলেও তো তোমাদের প্রিভিয়াস নলেজ থাকে, পূর্বজ্ঞান তো থাকেই, সেইটার সাথে যদি উনি কোনো না কোনোভাবে সম্পর্ক স্থাপন করে পড়ানোটা শুরু করে, অর্থাৎ জানা থেকে অজানার দিকে যদি উনি যেতে চায় বা যান, তাহলে কিন্তু তোমাদের পড়াটাও অনেকটা এফেক্টিভ হয়। অর্থাৎ সেটা সেক্ষেত্রে সবার ক্ষেত্রে মানে যে কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। যে কোনো শিক্ষণ প্রক্রিয়া তখনই ফলপ্রসূ হবে বা এফেক্টিভ হবে যখন কিনা সেখানে সক্রিয়তা থাকবে, অর্থাৎ টিচার নিজের দিক থেকেও সক্রিয় এবং স্টুডেন্টরাও নিজের শেখার জন্য সক্রিয়, এরম না যে তাদের জোর করে ঘাঁটিয়ে গুটিয়ে কিছু শেখানো হচ্ছে।
তাহলে এগুলো গেল হচ্ছে কি শিক্ষার তাত্ত্বিক দিক, যেখানে মনোবিজ্ঞানের প্রয়োগ রয়েছে। আর ব্যবহারিক দিকে আমরা কি দেখছি, সেখানে দেখছি পাঠ্যক্রম রচনা, শিক্ষণ পদ্ধতি, শিক্ষালয় প্রশাসন, অপসংহতিমূলক আচরণ, সময় তালিকা তৈরি। তাহলে দেখো এই বিষয়গুলো আমরা আগেই আলোচনা করেছি যে কোনটা কিভাবে হবে, যেগুলো আমরা তত্ত্বগত দিকে দেখেছি সেইগুলোই আবার প্র্যাকটিক্যালি মানে বাস্তব জীবনে যাতে প্রয়োগ করা যায় সেইভাবে এখানে বলা হচ্ছে। কিন্তু এই অপসংহতিমূলক আচরণ কি, দেখো ক্লাসে সব স্টুডেন্ট একই রকম হয় না, সেটা সেই ধরনের মেন্টাল স্টেট নিয়ে বা সেই ধরনের চিন্তা ভাবনা নিয়েই কিন্তু একজন টিচার ক্লাসে পড়াতে যান। কিন্তু এই যে একই রকম হচ্ছে না, তার মধ্যে তো ব্যক্তিগত বৈষম্য অবশ্যই রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে যেটা নর্মাল হওয়ার কথা, কেউ হয়তো যেটা 2 দিনে করে, কেউ হয়তো সেটা 5 দিনে করছে, কিন্তু যদি তার সেটা সময় লাগছে 5 দিনের বেশি, হয়তো 10 দিনেও দেখা যাচ্ছে সে ঠিকঠাকভাবে সেই কাজটা করে উঠতে পারছে না, তার মানে দেখতে হবে নিশ্চয়ই তার কোনো সমস্যা রয়েছে। তাহলে তার সমস্যাটা কী রূপ বা সেই সমস্যাটাও কিন্তু সে মানুষ হিসেবে তার থাকতেই পারে, এবং তারপরে যে ফার্দার প্রসেস রয়েছে সেই অনুযায়ী শিক্ষক এগোবেন। কিন্তু এই যে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা, তাহলে সেখানেও কিন্তু আমাদের মনোবিদ্যার প্রয়োগ রয়েছে। অর্থাৎ মনোবিদ্যা যদি আমরা ঠিকঠাকভাবে জেনে থাকি, তাহলে কিন্তু কোন বাচ্চার কি ধরনের সমস্যা থাকলে তবেই সে ওই ধরনের প্রবলেম ফেস করছে বা সে সেই কাজটা সেইভাবে করতে পারছে না, সেইটা আমরা ওয়াকিবহাল থাকবো। তাহলে এই অপসংহতিমূলক আচরণ মানে যেটা তার ক্ষেত্রে, অর্থাৎ সে সামাজিক কাজের দিক থেকে মানে সামাজিকভাবে তোমার কি বলবো অংশগ্রহণ না করে, মানে সামাজিক দিক থেকে অংশগ্রহণ না করে সে অসামাজিক কাজের প্রতি বেশি তার মন চলে যাচ্ছে। ক্লাসের মধ্যে সে হয়তো বেশি অন্যজনকে মারধর করছে, ঝগড়া করছে, টিচারের কথা শুনছে না, টিচারের মুখে মুখে তর্ক করছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু ক্লাসে আমরা দেখেই থাকি। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেই যে ধরো বিভিন্ন আলোচনা বা তার জন্য কি কি প্রক্রিয়া রয়েছে, সেগুলো কিন্তু মানে অবশ্যই তোমার মনোবিজ্ঞানের হেল্প নিয়ে এই বিষয়গুলোকে সর্ট আউট করতে হবে। আর কি বলছে, সময় তালিকা তৈরি। দেখো তোমরা তো ক্লাস 11-এ পড়ছো, তোমাদেরও নির্দিষ্ট একটা রুটিন রয়েছে, সেখানে তোমরা ক্লাসে গিয়ে হয়তো তোমাদের আফটার প্রেয়ার বা তোমাদের স্কুলে যার যেরকম নিয়ম, প্রেয়ারের পরে সেখানে তোমাদের একটা সাবজেক্ট স্টার্ট হচ্ছে, তারপরে সেটা একটা 40 মিনিটস কি 50 মিনিটস হয়, তারপরে আরেকটা ক্লাস স্টার্ট হচ্ছে, এই ধরনের মানে নিয়ম সব স্কুলে সময় তালিকা মানা হয়। কিন্তু এই সময় তালিকা মানে বিষয়গুলো ডিজাইন করা, অর্থাৎ কোন বিষয়ের পরে কোন বিষয় থাকবে এবং কেন থাকবে সেটারও কিন্তু একটা নির্দিষ্ট কারণ থাকে। মানে এরকম না যে হুট করে যে কোনো বিষয় পরে বিষয় মানে যিনি টিচার আছেন তিনি তার মন অনুযায়ী সাজিয়ে ফেললেন, সেটা কিন্তু কখনোই না। তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা মনোবিজ্ঞানের মানে প্রয়োজন হয়। কেন? যেহেতু সেখানেও বিজ্ঞানের বিষয় আছে, অর্থাৎ সেটাকেও সায়েন্টিফিক্যালি ডিজাইন করতে হয় সিস্টেমেটিক্যালি। অর্থাৎ সেখানে একটা যদি ধরো বাংলা ক্লাস করানো হচ্ছে, বাংলার পরে কিন্তু কখনোই অঙ্কের ক্লাস করানো হবে না, কারণ বাংলায়ও তাকে যথেষ্ট মনোযোগ সহকারে পড়তে হচ্ছে, অর্থাৎ সেখানে তার সমস্ত বিষয়টাই কিন্তু স্মরণগত, অর্থাৎ তার মেমোরি সেখানে মানে অর্থাৎ মেমোরি বেসড পড়াশোনা করানো হচ্ছে। তারপরে গিয়ে যদি তাকে অঙ্ক দেওয়া হয়, কিছুটা হলেও ব্রেন তখন ক্লান্ত হয়ে পড়েছে। অর্থাৎ একটা ভারী সাবজেক্টের পরে কখনোই দ্বিতীয় ভারী সাবজেক্ট পড়ানো হয় না, সেখানে কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়, রিল্যাক্স টাইম দেওয়া হয়, তারপরে গিয়ে আবার আরেকটা ভারী সাবজেক্ট দেওয়া হয়। কারণ আমরা স্কুলে বসে থাকলেও মানে স্টুডেন্ট হিসেবে তোমরা বসে থাকলেও তোমাদের কিন্তু মগজমারি চলতে থাকে, মাথার কাজ শেষ হয়ে যায় না। আর আমাদের শরীর যেভাবে মানে কঠোর পরিশ্রম করার পরে দুর্বল হয়ে পড়ে বা ক্লান্ত হয়ে পড়ে, সেইভাবে কিন্তু ব্রেনটাও আমাদের দুর্বল বা ক্লান্ত হয়ে পড়ে, এবং সেটাকেও কিন্তু সেইভাবে মানে যেভাবে আমরা শরীরকে ঘুমিয়ে রেস্ট দিই, সেইভাবে আমাদের ব্রেনটাকেও কিন্তু একটু রেস্ট দিতে হয়। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে মনোবিজ্ঞানকে কাজে লাগাতে পারছি। তাহলে আশা করা যায় যে যেটুকুনি পোর্শন আমি বোঝালাম সেটা তোমাদের মগজস্থ হয়েছে।
এর পরেও তোমাদের ইন ডিটেল যদি বুঝতে হয় এই চ্যাপ্টার, তাহলে অবশ্যই আমার লাইভ ক্লাসে তোমাদের জয়েন করতে হবে। আর যদি জয়েন করতে চাও, তোমাদের কিন্তু এই ভিডিওর নিচে নাম্বার যাচ্ছে, সেখানে তোমরা কল করে বিশদে জেনে নিতে পারো সমস্ত বিষয়টা, যে লাইভ ক্লাসে জয়েন করতে গেলে তোমাদের কি কি করতে হবে। আচ্ছা, তাহলে চ্যাপ্টারের শেষে আমরা যা যা আজকে বুঝলাম সেগুলো আলোচনা করে নিই। তাহলে প্রথমে আমাদের এমসিকিউ যেটা দেখতে পাচ্ছি, সেটা আমাদের 2014, 2012 এবং 2008 এসছে। প্রশ্নটা কি, যে আধুনিক মনোবিদ্যার মূল বিষয়বস্তু হলো। সেখানে আমরা কি কি দেখছি, অপশনে আছে আত্মা, মন, আচরণ, চেতনা। তাহলে এখানে বলা হচ্ছে আধুনিক মনোবিদ্যার মূল বিষয়বস্তু। তাহলে আধুনিক মানে যেটা আমাদের রিসেন্টলি চলছে। তাহলে আমরা 4টে ধারণাগত পরিবর্তন দেখেছি, লাস্টে যেটা দেখেছি সেটা হচ্ছে কি, আচরণ। তাহলে এই কোয়েশ্চেনে কিন্তু তোমাদের যদি ঠিক করে তোমরা ওয়ার্ডগুলোকে দেখো, মানে কি ওয়ার্ড যেটা তোমাদের অলরেডি বলে দেয়া হয়েছে, মানে কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে আছে, সে যদি তোমরা ঠিকভাবে পড়ে থাকো বা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই ধরনের কোয়েশ্চেনের আনসার করতে গিয়ে কোনো ধরনের কনফিউশন হবে না। আচ্ছা, তারপরে কি বলছে, সাইকোলজি কথাটির অর্থ হলো, যেটা 2023 এবং 2017-তে এসেছে। ফার্স্ট অপশন আছে আত্মার বিজ্ঞান, দ্বিতীয় অপশন সমাজ বিজ্ঞান, তৃতীয় অপশন আচরণের বিজ্ঞান এবং চতুর্থ অপশন শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে সাইকোলজি কথাটির অর্থ আমরা দেখেছি কি, আত্মার বিজ্ঞান, মানে বুৎপত্তিগত দিক থেকে কিন্তু সাইকোলজির মানে আত্মার বিজ্ঞান, সেটা কিন্তু কখনোই আচরণের বিজ্ঞান নয়, বুৎপত্তিগত অর্থ দিক থেকে। সেটা যাতে তোমাদের মাথায় থাকে, আমি এখানে লিখে দিলাম। বোঝা গেল? তারপরে কি বলছে, যে ফার্স্ট এসে কি, অর্থাৎ যেখানে রয়েছে সাইকোলজি শব্দটির বুৎপত্তিগত অর্থ কি, 2022 এবং 2015-তে এসছে। দেখো এরই কোয়েশ্চেন, মানে আনসারটা আমরা অলরেডি এখানে লিখে দিয়েছি, সেটাই তোমরা লিখবে। তারপরে বলছে মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করে, এটাও 2023, 2018 এবং 2014-তে এসেছে। তাহলে দেখো যে যে বিষয়গুলো আমি এখানে পড়িয়েছি সেগুলো কিন্তু সবই তোমাদের কোয়েশ্চেনের মধ্যে আসছে। তাহলে আমরা দেখেছি যে উইলিয়াম উন্ড প্রথম জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয় কি করেছিলেন, মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেছিলেন। তাহলে এটা আমরা সম্পূর্ণটা লিখে দিতেই পারি এখানে। তারপরে আমরা এলএকিউতে কি দেখছি, এখানে রয়েছে মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো, যেটা ফুল 8 মার্কসে 2014-তে এসেছে। এখানে আমরা দেখেছি যে শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক দুভাবে, তাত্ত্বিক দিক মানে শিক্ষার তাত্ত্বিক দিক এবং শিক্ষার ব্যবহারিক দিক, এবং শিক্ষার তাত্ত্বিক দিক ব্যবহারিক দিককেও আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। সেই সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের এখানে তুলে ধরতে হবে। তাহলে আশা করা যায় আজকে আমরা যা যা আলোচনা করলাম তোমরা বুঝেছো, তোমাদের কাছে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রাখবো।